নমস্কার। আপনাদের সকলকে গল্পদাদার আসরে আরও একবার স্বাগত। আজ পাঠ করে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, বেনি লস্করের মুন্ডু। গল্প পাঠে আমি অনুপ রায় ও আমার সঙ্গে আছি গোপী ওরাও। বন্ধুরা, আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত বেনি লস্করের মুন্ডু। মুর্শিদাবাদ জেলার চিংড়িপোতা নামে একটা ছোট গ্রাম আছে। সেই গ্রামে ৭-৮টির বেশি পাকা বাড়ি নেই, স্কুল নেই, পোস্ট অফিস নেই। শুধু প্রতি শনিবার একটা হাট বসে। অনেক দূর দূর থেকে মানুষ আসে, অধিকাংশই গরিব হিন্দু মুসলমান। কিছুই দেখার নেই সেই গ্রামে, শুধু সেই হাট হয়। তার মাঝখানে সাদা পাথরের তৈরি একটি মানুষের মূর্তি বসানো আছে। মূর্তিটি বেশ পুরনো, একজন বুড়ো মতন বাঙালি ভদ্রলোকের মূর্তি। চোগা চাপকান পরা, মুখখানা দুঃখী দুঃখী। মূর্তিটার পায়ের কাছে ইংরেজিতে কিছু লেখা ছিল, এখন এত অস্পষ্ট যে বোঝাই যায় না। হাটে যে সমস্ত মানুষ আসে তারা কেউ জানে না মূর্তিটা কার। পুরনো দিনের কথা আমরা বড্ড তাড়াতাড়ি ভুলে যাই। গ্রামের যেসব ছেলে ছোকরারা চায়ের দোকানে কিংবা নদীর ধারে আড্ডা মারে তাদের জিজ্ঞেস করলেও বিশেষ কিছু বলতে পারে না। দু একজন ঠোঁট উল্টে বলে, শুনেছি লোকটা নাকি উকিল ছিল। গ্রামের খুব বুড়ো কয়েকজন জানে ওই মূর্তিটার ইতিহাস। আমি একসময় মুর্শিদাবাদ জেলার গ্রামে পায়ে হেঁটে ঘুরেছিলাম। চিংড়িপোতা গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ খুব বৃষ্টি আসায় আমি দৌড়তে দৌড়তে গিয়ে একটা পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেই বাড়ির মালিক আব্দুল রব আমাকে খুবই খাতির যত্ন করেছিলেন, চমৎকার চমৎকার খাবার খাইয়েছিলেন। সে রাত্রিরে আমাকে আর আসতে দেননি, তার বদলে অনেক গল্প শুনিয়েছিলেন। সেইখানেই আমি বেনিমাধব লস্করের গল্প শুনি। সে অনেক দিন আগের কথা, তখন আমরা জন্মাইনি, আমাদের বাবা কাকারাও জন্মায়নি। আমাদের ঠাকুরদারা দাদুরা তখন খুব ছেলে মানুষ। সে সময় আমাদের দেশে পুরোপুরি ইংরেজ রাজত্ব। আমরা তখন পরাধীন জাতি। রাস্তায় মাঠে সাহেবদের দেখলে এদেশের মানুষ ভয়ে দূরে সরে যায়। আদালত বিচারালয়ে বেশিরভাগ হাকিম আর বিচারকও ছিলেন সাহেব। মুর্শিদাবাদের একটা মহকুমা শহরের আদালতে একজন সামান্য মোক্তার ছিলেন এই বেনিমাধব লস্কর। তখনকার দিনে ছোট উকিলকে বলা হতো মোক্তার। লোকে বলতো বাংলা জানা উকিল, কেননা আদালতে উকিল ম্যাজিস্ট্রেট সবাইকেই ইংরেজিতে কথা বলতে হতো। মোক্তাররা বাংলা ইংরেজি মিলিয়ে কোনো রকমে চালিয়ে নিত। মোক্তার কথাটা আরবি শব্দ, ইংরেজরা বলতেন মুক্তিয়ার। যাই হোক, সেই আদালতে ২-৩ জন উকিল মোক্তার ছিল। তাদের মধ্যে বড়দা রায় আর মোহন মোল্লার কাছেই বেশি মক্কেল আসত। বুড়ো বেনিমাধব লস্করের ভাগ্য ছিল খুবই খারাপ। সে একটু তোতলা ছিল বলে সে যখন উত্তেজিত হয়ে কিছু বলতে যেত তখন সবাই হেসে ফেলত। তাই মক্কেলরা কেউ তার কাছে সহজে আসে না। আদালতের সামনে একটা বটতলায় সে হ্যাংলার মতো বসে থাকে, আর লোকজন দেখলেই বলে ওঠে, এই যে এই যে এখানে আসুন ভালো মোক্তার।
নেহাত গরিব লোক ছাড়া বিশেষ কেউ আসে না তার কাছে। খুব কম পয়সা দিয়েই কাজ সারে। সারাদিনে বেণীমাধব লস্করের ৮ আনা ১ টাকার বেশি রোজগার হয় না। বেণীমাধবের মুখে কেউ কখনো হাসি দেখেনি, সব সময় গোমড়া মুখ। সেটা তার রোজগার কম হয় বলেই নয়, তার খুব মাথা ধরার অসুখ। সবসময় ভীষণ মাথা ধরে থাকে। তখন তো আর এত রকম মাথা ধরার ওষুধ বেরোয়নি যে টপ করে 2টি বড়ি খেয়ে নিলেই সেরে যাবে। নানা রকম কবিরাজি হাকিমি ওষুধ খেয়েও তার কিচ্ছু হয়নি। মাঝে মাঝে তার যন্ত্রণা এত বাড়ে যে সে 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরে ছটফট করতে থাকে। কিন্তু এই বেণীমাধব লস্করই একদিন সবার কাছে দারুণ কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ালো। ব্যাপারটা শুরু হলো এইভাবে। একদিন আদালতের টিফিনের সময় বেণীমাধব লস্কর বাইরের সেই বটতলায় বসে আছে মক্কেলের আশায়। মাথার ব্যথাটা খুব বেড়েছে, 2 হাত দিয়ে চেপে ধরে আছে মাথা। এই সময় একজন জোয়ান চেহারার মুসলমান তার সামনে এসে দাঁড়ালো। বলল, কর্তা, আমার একটা গরু চুরির মামলা আছে। বেণীমাধব উৎসাহিত হয়ে উঠে বলল, কি 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 মামলা? বসো এখানে, ভালো করে বলো। লোকটি বলল, আমার দুধ এলাকায় মুঙ্গলিকে পাচ্ছি না 2 দিন ধরে। তাহের আলী সেটাকে চুরি করেছে, নিজের গোয়ালে ঢুকিয়ে রেখেছে। গ্রামের আরো 5 জনে দেখেছে। বেণীমাধব খাতা পেন্সিল বার করে কিছু লিখতে যাচ্ছিল। হঠাৎ লোকটির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মাথার মধ্যে যেন চিড়িক করে উঠল, মুখখানা শুকিয়ে গেল। ভয় পেয়ে বলল, না বাবু, আমি তোমার মামলা নিতে পারবো না। লোকটি অবাক হয়ে বলল, কেন? ও, আগে টাকা দিতে হবে। এই তো এনেছি টাকা, নেন। লোকটি তার কোমর থেকে একটা রূপোর টাকা বার করল। বেণীমাধব সেটা ছুঁয়েও দেখল না। জিজ্ঞেস করল, তোমার তোমার নাম কি রজ্জব আলী? আগে হ্যাঁ। তো তোমার গায়ের নাম কি পলাশ ধুবি? আগে হ্যাঁ। আমি বাবু তোমার মামলা নিতে পারবো না, তুমি বাড়ি যাও। লোকটি রেগে উঠে বলল, কেন বাড়ি যাবো কেন? অন্য উকিল মুক্তার কি নেই? ভীমরতি ধরেছে বুড়ো। আমার গরু চুরি গেছে আর আমি তার জন্য মামলা করতে পারবো না। বেণীমাধব বলল, ভালো চাও তো বাড়ি যাও। লোকটি কি বুঝলো কে জানে, আর কথা বাড়ালো না। পেছন ফিরে হনহন করে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে গেল। আশেপাশের 2-1 জন উকিল মুক্তার ব্যাপারটা লক্ষ্য করছিল। তারা সবাই অবাক। বেণীমাধবের এমনিই মক্কেল জোটে না, আর চকচকে রূপোর টাকা দেখেও সে মক্কেল ফিরিয়ে দিল। মোহন মোল্লা এসে জিজ্ঞেস করল, কি হবে নি বাবু, লোকটাকে একেবারে তাড়িয়ে দিলে? ব্যাপারটা কি? বেণীমাধব বলল, লোকটা ভালো না। আগে থেকে চিনতে লোকটাকে? না। তাহলে গরু চুরির মামলা নিয়ে এসেছে, লোকটা ভালো কি খারাপ তা দেখার দরকার কি তোমার? না হে মোল্লা সাহেব, একটা অদ্ভুত ব্যাপার হলো। লোকটাকে আগে থেকে চিনতাম না। কে যেন আমার মধ্যে বলল, ওই লোকটা পলাশ ধুবি রজ্জব আলী, ওর মামলা নিও না। বটে বটে, এই যে তাজ্জব কথা। শুধু তাই নয়, লোকটার মুখের দিকে তাকিয়ে আমি আরো একটা জিনিস দেখলাম। একখানা ছবি দেখলাম। ওই রজ্জব আলী একখানা মস্ত বড় দা নিয়ে একটা
17-18 বয়সের ছোকরার ঘাড়ে কোপ মারছে, মারতে মারতে তাকে মেরে ফেললো। ওই লোকটা খুনি। মোহর মোল্লা হাসিতে ফেটে পড়ল। আজকাল আবির টাবির ধরেছ নাকি, না গাঁজা টাজা খাচ্ছ? বেণীমাধব অসহায়ভাবে বলল, না না, বিশ্বাস করো, সত্যি সত্যি দেখলাম। মোহন মোল্লা হাসতে হাসতে সবার কাছে এই গল্প করল। সবাই ভাবল বুড়োর এবার মাথা খারাপ হয়েছে, জেগে জেগে স্বপ্ন দেখে। গল্পটি ছড়িয়ে পড়ল অনেকের মধ্যে। এখন বেণীমাধবকে দেখলেই সবাই হাসে। কিন্তু 2-3 দিন বাদে সত্যি সত্যি পলাশধুপির রজ্জবালি মানুষ খুনের দায়ে ধরা পড়ল পুলিশের হাতে। সে তার প্রতিবেশীর 17-18 বছরের ছেলেকে মেরে কচুরিপানার তলায় লুকিয়ে রেখেছিল। লোকে একটু অবাক হলো। কেউ কেউ ভাবল ওই খুনের সময় নিশ্চয়ই বেণীমাধব কোনো ক্রমে দেখে ফেলেছিল। সেই কথাটাই বলেছে অন্যভাবে। এর দিন 10 বাদে বেণীমাধব আরও একটা আশ্চর্য কাজ করে ফেলল। সেদিন আদালতে একটা বড় মামলা চলছিল। অনেকেই সেটা দেখতে এসেছে। শশধর কুণ্ডু বলে একটা লোক একসঙ্গে 3 জনকে খুন করেছে। আজ সেই শশধর কুণ্ডুর বিচারের শেষ দিন। নির্ঘাত তার ফাঁসি হবে। অন্য অনেকের সঙ্গে বেণীমাধবও শুনছিল এক কোণে বসে। হাতে তার কোনো কাজ নেই। মাথার যন্ত্রণাটা তার আজ আরও বেড়েছে। 2 হাত দিয়ে শক্ত করে মাথা চেপে ধরে আছে। হঠাৎ সে চেঁচিয়ে উঠে বলল, শশধর কুণ্ডু নির্দোষ, শশধর কুণ্ডু নির্দোষ। সবাই চমকে উঠল। আদালত চলার সময় এরকমভাবে চেঁচিয়ে ওঠা খুবই বেআইনি। হাকিম হচ্ছেন চার্লস উইলবারফোর্স। ছোকরা বয়স, ভীষণ রাগী। তিনি বললেন, সাইলেন্স, সাইলেন্স। বেণীমাধব তবু বলল, শশধর কুণ্ডু নির্দোষ, হুজুর, ওকে ফাঁসি দেবেন না। হাকিম বললেন, সাইলেন্স, সাইলেন্স, এই মুখটি এখন নিখালটো। বেণীমাধব উঠে দাঁড়িয়ে বলল, ইয়োর অনার, আমাকে একটা দিন টাইম দিন। আমি জানি খুন করেছে কে। শশধর কুণ্ডু নট গিল্টি, ইয়োর অনার। তারপর সে দৌড়ে আসামির কাছে এসে বলল, তুমি আর একটা দিন সময় চাও, আমি তোমাকে বাঁচিয়ে দেব। খুন করেছে পুলিন সরকার, কি ঠিক কি না? খুব হই হই হয়েছিল সেদিন। বেণীমাধব বলেছিল শশধর কুণ্ডুর বন্ধু পুলিন সরকারই খুন টুন করে বন্ধুর ঘাড়ে দোষ চাপিয়েছে। পুলিন সরকারের বাড়ির উঠোনে গাঁদাফুল গাছতলায় মাটি খুঁড়লে রক্তমাখা ছুরি আর গয়নাপত্তর পাওয়া যাবে। সব ঠিকঠাক মিলেও গেল। সেই মামলায় খুব নাম ছড়িয়ে গেল বেণীমাধবের। সবার মুখে মুখে তার কথা। বড়দা রায় আর মোহন মোল্লার খুব হিংসে হলো। লোকেরা এখন মামলার জন্য বেণীমাধব লস্করের কাছেই আসে। কিন্তু বেণীমাধব সব মামলা নেয় না। আসামির মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে অনেকক্ষণ। 2 হাতে নিজের মাথা চেপে ধরে এদিক ওদিক ঝাঁকায়। তারপর একসময় বলে, না বাপু, তোমার মামলা আমি নিতে পারবো না, তুমি অন্য রাস্তা দেখো। কিংবা কারুকে আবার বলে, তোমার মামলা আমি নেব, কোনো হাকিমের সাধ্য নেই তোমাকে শাস্তি দেয়। সত্যি সত্যি তার কথা মিলে যায়। যে মামলা সে নেয় না সেটা নির্ঘাত হার হয়। সে যে কটা মামলা নেয় প্রত্যেকটা জিতিয়ে দেয়। তার নাম রটে গেল হারা মামলার ধন্বন্তরী হিসাবে। সে নিজের বাড়ির সামনে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল এই রকম, হারা মামলার ধন্বন্তরী, পছন্দ মতন হারা মামলা লইয়া থাকি, সাফল্যের গ্যারান্টি 100%, ফিস
4 টাকা প্রতিদিন, দর দস্তুর নাই। পরপর কয়েকটা মামলা প্রায় অলৌকিকভাবে জিতে যাওয়ার ফলে বেণীমাধবের নামে সম্ভব অসম্ভব অনেক রকম গল্প রটতে লাগল। বেণীমাধবের রোজগার অনেক বেড়ে গেল। তার এই সৌভাগ্য যে বেশি দিন থাকবে না তাও বোঝা যায়। তার মাথার মধ্যে সবসময় এখন অসম্ভব যন্ত্রণা। প্রতিটি মামলার পর সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তার আয়ু আর বেশি দিন নেই। এর মধ্যেই স্থানীয় জমিদার নন্দরায়ের ছেলে মধু একটা মামলায় জড়িয়ে পড়ল। প্রজাদের সঙ্গে ঝগড়া বিবাদের সময় হঠাৎ গুলি চলে। 4 জন গরিব প্রজা মারা যায়। জমিদারের ছেলে মধুরাই গুলি চালিয়েছিল, কিন্তু জমিদার বলছেন গণ্ডগোলের সময় মধু তল্লাটে ছিল না, সে ছিল বহরমপুরে। তার অনেক সাক্ষ্য প্রমাণ আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুব কড়া, তিনি মধু রায়ের নামে সমন জারি করেছেন। এইসব মামলায় বড় বড় উকিল ব্যারিস্টার লাগে, কিন্তু জমিদার মশাই বেণীমাধব লস্করকে ডাকবার জন্য পালকি পাঠিয়ে দিলেন। বেণীমাধব তখন খুবই অসুস্থ, তবু জমিদারের ডাক এলে না গিয়ে উপায় নেই। পালকিতে যখন উঠতে যাচ্ছে তখন একজন বৃদ্ধ চাষি হাউমাউ করে কেঁদে এসে বলল, বাবু 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 তুমি এই মামলা নিও না, দুশ্মনটা আমার ছেলেকে মেরেছে। বাবু তুমি এই মামলা নিও না। বেণীমাধব বলল, আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে যাবার ক্ষমতা আমার নেই, তাহলে আমি মরে যাব। জমিদার মশাই বেণীমাধবকে খাতির করে বসালেন। রূপোর গড়গড়ার নল তার হাতে তুলে দিয়ে বললেন, চিংড়িপোতা গায়ের 50 বিঘে জমি আমি তোমার নামে লিখে দেব। শেষ বয়সে তুমি নিশ্চিন্ত হয়ে খেতে পারবে। বেণীমাধব জিজ্ঞাসা করল, হুজুর, আমাকে কি করতে হবে? জমিদার বললেন, শোনো, কতগুলি গুন্ডা শ্রেণীর লোক আমার পাইক বরকন্দাজদের আক্রমণ করে। আমার পাইকরা আত্মরক্ষার জন্য গুলি চালায়। তা সে মামলা আমি পরে চালাবো, কিন্তু ব্যাপারটা আমার ছেলে মধুর নামের সঙ্গে জড়িয়েছে। মধু তখন ছিল বহরমপুরে। সেখানকার 14 জন লোক, তার মধ্যে 2 জন মাস্টার, 2 জন উকিল, 1 জন পুলিশের লোকও আছে। তারা হলফ করেই সাক্ষী দেবে মধুর কোনো হাতই নেই এর মধ্যে, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। বেণীমাধব বিনীতভাবে বলল, তাহলে তো হুজুর যে কোনো ভালো উকিলই এ মামলা জিতিয়ে দেবে। আমার মতো সামান্য মোক্তারকে ডেকেছেন কেন হুজুর? জমিদার বললেন, তোমার সুনাম আছে যে তুমি যে সে মামলা নাও না। তুমি এই মামলা নিলে কেউ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবার সাহস পাবে না। অন্য উকিলরাও তোমাকে ভয় পায়। কিন্তু হুজুর, আসামি না দেখে আমি তো কিছুই করতে পারি না। জমিদার রেগে উঠে বললেন, আসামি বলছো কাকে? হ্যাঁ, আমার একমাত্র ছেলে আসামি, তাকে দেখার দরকার কি তোমার? আমি নিজেই তো সব বলছি তোমাকে। তাকে না দেখলে আমি প্রমাণ করতে পারবো না হুজুর, সে ক্ষমতা আমার নেই। তখন জমিদারের ছেলেকে ডেকে আনা হলো। তাকে দেখেই বেণীমাধব নিজের মাথাটা শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বেণীমাধব অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। ব্যস্ত হয়ে উঠে জমিদারের লোকজন তাড়াতাড়ি জল এনে তার মাথায় ঢালল। একজন স্মেলিং সল্টের শিশি ধরল তার নাকের কাছে। বেণীমাধব আস্তে আস্তে উঠে বসল। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। হাত জোর করে বলল, হুজুর আমায় পাপ করুন, ইয়ে মামলা আমি নিতে পারবো না হুজুর। জমিদার চোখ রাঙিয়ে বলল, কেন কেন নিতে পারবে না তুমি?
আমার ক্ষমতা নেই হুজুর, আমি পারবো না। তোমাকে আমি 500 টাকা দেব, 50 বিঘে জমি দেব। আমি পারবো না হুজুর। 1000 টাকা দেবো। হুজুর, আমাকে ছেড়ে দিন হুজুর। জমিদার তখন দারুণ রেগে গিয়ে বলল, দেখো মুক্তার, এই মামলা তোমাকে নিতেই হবে, না হলে তোমার ঘর বাড়ি আমি জ্বালিয়ে দেবো, তোমাকে আমি শেষ করে দেবো। জমিদার এমন ভয় দেখাতে লাগলো যে রাজি না হয়ে উপায় রইল না বেণীমাধবের। একতারা মোহর হাতে নিয়ে বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলো। সেই রাত্রিরে একটা সাংঘাতিক কাণ্ড হলো। ঘুমের মধ্যে বিছানায় ছটফট করতে লাগলো বেণীমাধব। একবার এপাশ, আবার গড়িয়ে ওপাশ। কেউ যেন তাকে ধরতে চেষ্টা করছে। তাতে বেণীমাধব পালাতে চাইছে। বেণীমাধব সেই অবস্থায় চেঁচিয়ে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ভুল করেছি, আর কখনো করবো না। ছেলে মেয়ে বউ বেণীমাধবের বিছানা ঘিরে দাঁড়িয়ে আছে। বেণীমাধব কোনো রকমে উঠে বসে ছেলেকে বলল, এই শিগগিরই একটা কাগজ কলম নিয়ে আয়। ছেলে কাগজ আর খাগের কলম এনে দিল। বেণীমাধব তৎক্ষণাৎ জমিদারকে চিঠি লিখল যে সে তার ছেলের মামলা নিতে পারবে না। তার ভীষণ শরীর খারাপ, সে আর কোনোদিনই আদালতে যাবে না। চিঠি লিখে বেণীমাধব ছেলেকে বলল, ভোর হতে না হতেই এই চিঠি আর মোহরের থলি নিয়ে গিয়ে জমিদারকে দিয়ে আসবি, নইলে আমি আর প্রাণে বাঁচব না। সকালবেলায় এক ছেলে চলে গেল জমিদারের বাড়িতে, আর এক ছেলে আদালতে গিয়ে খবর দিল বেণীমাধব মোক্তারি পেশা ছেড়ে দিচ্ছে। আজ থেকে সে গ্রামের বাড়িতে গিয়ে থাকবে, ধর্মকর্ম করবে। এদিকে আবার অন্যরকম একটা ঘটনা শুরু হলো। সেদিন সন্ধেবেলা চার্লস উইলবারফোর্সের পেয়াদা এসে খবর দিল হাকিম সাহেব বেণীমাধবকে ডেকে পাঠিয়েছেন। হাকিমের ডাক জমিদারের ডাকের চেয়েও বড়। বেণীমাধবের তখন জ্বরে গা পুড়ে যাচ্ছে। সেই অবস্থাতেই পালকি ভাড়া করে যেতে হলো। হাকিম সাহেবের বাংলোটি সুন্দরভাবে সাজানো গোছানো। সবাই জানে তিনি খুব কড়া মেজাজের মানুষ, কিন্তু বেণীমাধবের সঙ্গে সহজভাবেই কথা বলতে লাগল। হাকিম বেশ বাংলাও শিখেছেন। তিনি বললেন, মুক্তিয়ার, তুমি কাজ ছেড়ে দিচ্ছ কেন? বেণীমাধব বললেন, হুজুর, আমি আর বেশি দিন বাঁচব না, তাই গ্রামের বাড়িতে গিয়ে শেষ জীবনটা কাটাতে চাই। কি করিয়া বুঝলে যে তুমি আর বাঁচবে না? সে আমি বুঝে গেছি হুজুর, আমি জ্বরে ভুগছি। হাকিম সাহেব নিজে উঠে বেণীমাধবের কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর দেরাজ থেকে কয়েকটা ওষুধ বার করে বললেন, এগুলো 3 ঘন্টা পর পর খেয়ে নাও, জ্বর সেরে যাবে। জ্বর সেরে গেলেও আমি আর বাঁচব না হুজুর, আমি আর বাঁচব না। সাহেব এবার একটু হাসলেন। তারপর বললেন, আচ্ছা মুক্তিয়ার, এ কথা কি সত্য যে তুমি মানুষের মুখ দেখলেই বুঝিতে পারো যে সে দোষী না নির্দোষ? বেণীমাধব চুপ করে রইল। সাহেব আবার বললেন, আমার পেশকার আমাকে এ কথা বলেছে, আরো অনেকে এ কথা বলেছে। সমস্ত জেলার লোক এ কথা বিশ্বাস করে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত চিঠি লিখে আমার কাছে এ কথা জানতে চেয়েছে। হুজুর, আমি সামান্য লোক হুজুর। আমি লক্ষ্য করিয়াছি, যে কোটা মামলা তুমি নাও ঠিক ঠিক জিতিয়ে দাও। এর রহস্য কি সব খুলে বলো, তোমার কোনো ভয় নাই। হুজুর, সব বিশ্বাস
করবেন কিনা জানি না, অনেকদিন ধরেই আমার মাথার মধ্যে খুব যন্ত্রণা হয়। ইদানিং কোনো মক্কেলের দিকে তাকালেই যন্ত্রণাটা বেড়ে যায়। এক সময় মাথার মধ্যে চিরিক করে ওঠে, আর কে যেন ফিস ফিস করে বলে দেয় সেই লোকটা দোষী না নির্দোষ। হাউ ইন্টারেস্টিং! এর ব্যাখ্যা কি? আমি জানি না, তবে আমার মনে হয় মৃত মানুষরা আমার সঙ্গে কথা বলে। মানুষ যখন কারুকে খুন করে তখন সে মৃত লোকটির আত্মার একটি অংশ ওই হত্যাকারী মধ্যে ঢুকে যায়, আর তার অংশটুকুই হত্যাকারীকে আজীবন শাস্তি দেয়। তার চোখের মধ্যে ওই আত্মাটি আমাকে বলে দেয় এই আসামি। আর যখন কোনো নির্দোষ লোককে দেখি তখনও নিহত ব্যক্তিটি আমার চোখের সামনে এসে বলে দেয় এ নয়, এ নয়, আসল লোককে দেখিয়ে দিচ্ছি। আপনার সেই শশধর কুণ্ডুর কেসটা মনে আছে হুজুর? আপনি তাকে ফাঁসি দিতে যাচ্ছিলেন। যে 3 জন খুন হয়েছিল তার মধ্যে একটা বাচ্চা মেয়েও ছিল। আমি হঠাৎ দেখলাম সেই বাচ্চা মেয়েটা আমার চোখের সামনে এসে বলছে এ নয়, এ নয়, তুমি বলে দাও, আমি আসল লোককে দেখিয়ে দিচ্ছি। তখনই আমি সব দেখতে পেলাম। তখন চেঁচিয়ে না উঠে আমার উপায় ছিল না হুজুর। হাকিম বললেন, ফ্যান্টাস্টিক! ইয়ে কখনো হতে পারে মুখটিয়ার? বেনি মাধব বলল, বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে হুজুর, কিন্তু আমার এরকম হয়। আচ্ছা মুখটিয়ার, একটা কথা বলো তো, তুমি যখন অপরাধী কে এটা বুঝতে পারো তাহলে তো তুমি ইচ্ছে করলে সেই অপরাধীকে বাঁচিয়ে দিতে পারো। তুমি তখন তার বিরুদ্ধে প্রমাণ সব জানো, তাহলে সেগুলি সরিয়ে দিলেই তো আর কেউ তাকে ধরতে পারবে না। হুজুর, মাথার উপরে ভগবান আছেন, তিনি একমাত্র জানেন আমি জেনে শুনে কোনোদিন অন্যায়ের পথ নিইনি। তা যদি করতাম তাহলে যেসব মরা মানুষরা আমার সঙ্গে এসে কথা বলে তারা কি আমায় ছেড়ে দেবে? এই তো কালকেই তো। কালকে কি হয়েছে? কালকে বেনি মাধব একটু থতমত খেয়ে গেল। তারপর বলল, হুজুর, আপনি হাকিম, আপনার সামনে নাম ধাম বলা উচিত হবে না। কাল এক জায়গায় যেতে হয়েছিল আমাকে একজনের মামলা নিতে। যেই আমি তার দিকে তাকিয়েছি দেখলাম 4 জন গরিব চাষির মূর্তি সেই লোকটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবাই তার দিকে আঙুল দিয়ে বলছে এই খুনি, এই খুনি। আমি আর সে মামলা নিতে রাজি হলাম না হুজুর, কিন্তু কিন্তু সেই পক্ষ আমাকে ভয় দেখালো, জোর করে আমাকে সেই মামলা নিতে রাজি করালো। মাঝরাতে সেই 4 জন মরা লোক ঘিরে ধরলো আমাকে, ঘৃণার সঙ্গে বলতে লাগলো, তুমি আমাদের খুনিকে বাঁচাবে, তাকে বাঁচাবে। সেই জন্যই তো আমি মোক্তারি করা আজ থেকে ছেড়ে দেবো ঠিক করলাম হুজুর। হাকিম সাহেব অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়েছিলেন। তারপর বললেন, তুমি বললে না যে সব সময় তোমার মাথা ব্যথা করে, এর জন্য চিকিৎসা করাওনি? অনেক করিয়েছি হুজুর, কিছুতেই সারে না। হাকিম উঠে দাঁড়িয়ে চিন্তিতভাবে পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, মুখটিয়ার, তোমার মুন্ডুটা আমার চাই। বেনি মাধব চমকে উঠে বললেন, কি 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 বললেন? তোমার মুন্ডুটা আমার চাই। বেনি মাধব হাঁ করে তাকিয়ে রইল। হাকিম বললেন,
তুমি রোনাল্ডোর নাম শুনেছ? মস্ত বড় ডাক্তার আছে, কলকাতায় বসে বসে সে মশার পেট থেকে ম্যালেরিয়ার জীবাণু বার করেছে। সে আমার ফ্রেন্ড আছে, তাকে আমি খবর পাঠিয়েছি। আগে তিনি এসে কি করবেন? শুনো, আমরা খ্রিস্টান, আমরা মানুষের মৃত্যুর পর আটার ঘুরে বেড়ানো কিংবা মরা মানুষ এসে কথা বলা এসব বিশ্বাস করি না। তোমার কেসটা আমি ওনাকে বলিয়াছি, খুব সম্ভবত প্যাথোলজিক্যাল কেস আছে। তোমার মাথার গরমের মধ্যে নিশ্চয় এমন কিছু আছে যে জন্য তুমি এসব কল্পনা করো। সেটা সেটা পরীক্ষা করে দেখতে হবে। তোমার মৃত্যুর পর তোমার মাথাটা কেটে ছিঁড়ে দেখতে হবে। হুজুর, হুজুর, এ কি 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 বলছেন হুজুর? ভয় পাচ্ছ? তুমি মরে গেলে তোমার বেটা করবে না, ভয় কি? হুজুর, হুজুর, আমরা হিন্দু, মৃত্যুর পর আমাদের সব দাহ না করলে আত্মার ওই তো, দেহটাকে পুড়িয়ে তো নষ্ট করবে, তার চেয়ে সায়েন্সের উপকারের জন্য দিয়ে দাও। এ থেকে বিজ্ঞানের কোনো রহস্য বেরিয়ে আসতে পারে। না না, তোমাকে দিতেই হবে। বেনিমাধব সেদিন কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল। এ কি সাংঘাতিক কথা! সাহেব তার মুন্ডু কেটে নিতে চায়। এই সাহেব যা গোয়ার, জ্যান্ত অবস্থাতেই কেটে নেয় কিনা কে জানে। সেদিন থেকেই সাহেবের পেয়াদারা তার বাড়ি পাহারা দিতে লাগলো। দুদিন বাদেই বেনিমাধব একেবারে শয্যাশায়ী, মড়ো অবস্থা। রাত্রির দিকে বেনিমাধবের অবস্থা যখন খুবই খারাপ হয়ে গেল, খবর পেয়ে হাকিম সাহেবও দলবল নিয়ে হাজির হলেন, পাছে ওই মূল্যবান মাথাটা আগুনে পুড়ে নষ্ট হয়। এদিকে এ খবর রটে গেছে যে সাহেব বেনিমাধবের দেহ পোড়াতে দেবে না। ম্লেচ্ছ ডাক্তাররা শরীরটা নিয়ে কাটাছেঁড়া করবে। স্থানীয় হিন্দুরা খুব রেগে গেল। এটা তাদের ধর্মের অপমান। লাঠি সোঁটা নিয়ে তারা এগিয়ে এলো, কিছুতেই দেহ নিয়ে যেতে দেবে না। স্থানীয় মুসলমানরাও বলল, এটা ভারী অন্যায়, ভারী অন্যায়, সাহেবরা ধর্মে হাত দিচ্ছে। খুব গণ্ডগোলের সম্ভাবনা দেখে জেলার ম্যাজিস্ট্রেটও এসে হাজির হলেন, সঙ্গে একজন ডাক্তারও নিয়ে আসলেন। সবাই মিলে ভিড় করে রইল বেনিমাধবের ঘরে। বেনিমাধব চোখ বুজে বিছানায় চিত হয়ে শুয়ে আছে, হাত দুখানা বুকের ওপরে জোর করা। বিড়বিড় করে কি যেন বলছে, শোনা যায় না। একেবারে বুকের কাছে কান নিলে বোঝা যায় সে বলছে, তোমরা আমাকে ক্ষমা করো, আমি জমিদারের ছেলের মামলা নিই। আমি কখনো অন্যায়ের পক্ষ সমর্থন করি না। ভগবান জানেন কখনো করিনি। ডাক্তার নাড়ি ধরে বসেছিল, একসময় হতাশভাবে ছেড়ে দিয়ে বলল, সব শেষ। হাকিম সাহেব ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন, সব শেষ? ভালো করে দেখো, ভালো করে দেখো। ডাক্তার আবার পরীক্ষা করে বললেন, দেহে প্রাণ নেই। হাকিম তখন বেনিমাধবের আত্মীয় স্বজনকে বললেন, আপনারা ধার্মিক কাজ সেরে নিন, আমি এ বডি নিয়ে যাব, বরফে ঢেকে রাখতে হবে। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, চার্লস, কাজটা কি ঠিক হবে? বেনিমাধবের ছেলে বললেন, না না, আমরা কিছুতেই বাবার মরদেহ নিয়ে যেতে দেবো না, কিছুতেই দেবো না। হাকিম তেজের সঙ্গে বললেন, আমি নিয়ে যাবই। মুখিয়ারের সঙ্গে আমার সে সম্পর্কে কথা হয়েছে, ওর কোনো আপত্তি ছিল না। ঘরের মধ্যে একটা হৈ হৈ পড়ে গেল।
কারোর কথাই শোনা যায় না। মেয়েরা কান্নাকাটি করছে আর পুরুষরা চেঁচাচ্ছে। ঠিক এই সময় বেনি মাধবের আবার চোখ খুলে গেল। ঘরের সবাই আঁতকে উঠল। বেনি মাধব তীব্র চোখে তাকালো শুধু হাকিম সাহেবের দিকে। অন্যরকম গলার আওয়াজ বেশ জোরে বলে উঠল, সাহেব, তুমি বাড়ি চলে যাও। ঘরের মধ্যে অনেকে ভয় পেয়ে পালিয়ে গেল। একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেল, কিন্তু হাকিম সাহেব একটুও ভয় পেল না। কাছে গিয়ে বলল, মুখতিয়ার, তুমি বাঁচিয়ে আছো? বেনি মাধব বলল, সাহেব, তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, একটুও দেরি করো না। তোমার বাড়ির দারোয়ান মারা গেছে, তোমার ছেলে আর বউয়ের খুব বিপদ, শিগগিরই যাও। হাকিম সাহেব আর একটু দেরি করলেন না, দৌড়ে বাইরে চলে এলেন। তার ঘোড়া দাঁড় করানোই ছিল। সেই গভীর রাত্রে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন বাড়ির দিকে। অন্যরাও গেল পেছন পেছন। একটু পরেই পরপর বন্দুকের শব্দ শোনা গেল। ততক্ষণে বেনি মাধব আবার মরে কাঠ। সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাত্রিরে হাকিম সাহেবের বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতরা বাড়ির দারোয়ানকে মেরে বাংলোর ভেতর ঢুকে পড়ে মেম সাহেবকে আক্রমণ করতে যায়। মেম সাহেব তার ছেলেকে নিয়ে একটা ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছিল। ডাকাতরা দুমদাম শব্দে দরজা ভাঙার চেষ্টা করছে। ঠিক সেই সময়ে হাকিম সাহেব এসে পড়লেন। আর একটু দেরি হলে বউ আর বাচ্চাকে বাঁচানো যেত না। একজন ডাকাত মরল, দুজন ডাকাত ধরা পড়ল। এরপর হাকিম সাহেব বেনি মাধব লস্করের দেহ কাটাছেঁড়া করে আর দেখতে চাননি। তার বদলে নিজের খরচে বেনি মাধবের একটা মূর্তি তৈরি করে তারই গ্রামে স্থাপন করে দিয়েছিলেন। তলায় লিখে দিয়েছিলেন শেক্সপিয়ারের একটি লাইন, স্বর্গে মর্তে এমন অনেক ব্যাপার আছে হোরেশিও, যা তুমি কল্পনাও করতে পারো না। বন্ধুরা, আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।